তামিম খুব কড়া নজর দেয় সুভার পানে। একা পেলেই মজা বুঝাবে তার ভাবমূর্তি বলে দেয়। সুভাও আছে সেই আনন্দে, এখন আর তাকে কিছুই বলতে পারবে না, বললেই নিজের মার খাবে। তুমি যে কেমন লোক সেটা আমার জানা আছে বাপ। আমার পেট থেকেই হইছো তুমি। আব্বা। আপনার আম্মার কথায় বিরোধিতা করার মতো ক্ষমতা আমার নেই। সরি। তানভীর সরকার চুপচাপ আয়েশা সরকারের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বইয়ের বিরুদ্ধে কথা বলার মতো সাহস তারও নেই। আয়েশা সরকার তামিমের দুগালে হাত রাখে। বাপ, সাবধানে যাবা, সাবধানে আসবা, কেমন? ঠিক আছে আম্মা। সুভার মন আবারও ভারী হয়ে আসে তামিমের যাওয়ার কথা শুনে। এতক্ষণ কি সুন্দর সবাই মিলেছিল, এখন আবার যাওয়ার পালা। আম্মু কেউ চোখে দেখে না রে। সাকিব, আমাকে কেউ চয়েস করে না। দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে পঞ্চপাণ্ডব খুব আফসোস করতে থাকে। তাদের কেউ কাছে ডাকছে না, যাবে তো তারাও। তানভীর সরকার হাত দিয়ে ইশারা করে সবাইকে ডাকে। তামিম সুভার হাত ধরে তাকে নিজের সাথে দাঁড় করায়। সবাই মিলে আয়েশা সরকারকে জড়িয়ে ধরে। লেটস টেক এ সেলফি। তামিম ফোন বের করে সকলের সাথে সেলফি নেয়। সবাই সুন্দর মতো দাঁড়ালেও পঞ্চপাণ্ডব আগে দাঁড়ানো চক করে পুরো সেলফি নষ্ট করে ফেললো। এরা যে মানুষ হবে না সেটা বারবার প্রমাণ করে দেয় এরা। হাস্যকর হলেও খুব সুন্দর মুহূর্ত ক্যাপচার হয় তামিমের ফোনে। আসি পড়ি, খুব তাড়াতাড়ি দেখা হবে। প্রমিস করেন তাড়াতাড়ি আসবেন, প্রমিস। আর কোনো মেয়ের দিকে তাকাবেন না। তুমি আর আম্মা ছাড়া আর মেয়ে আছে নাকি দুনিয়াতে? জানতাম না তো। শয়তান সরকার। আলবিদা পড়ি। আলবিদা নয়, বলুন আসি। আসি পড়ি। হুম। এক বুক ভারী কষ্ট নিয়ে সুভা তামিমকে বিদায় দেয়। তার বারবার মনে হচ্ছিল ইস যদি আর কিছুক্ষণ তামিমের সাথে থাকা যেত, আর একবার যদি তামিমকে ছুঁয়ে দেখা যেত। তারপর থেকে শুরু হয় সুভার অপেক্ষার পালা, তামিমের অপেক্ষা। প্রকৃতির আরেক অদ্ভুত নিয়ম হচ্ছে সে কখনো কারোর জন্য থেমে থাকে না, আর না কারোর জন্য নিজের গতানুগতিক ধারার পরিবর্তন করে। প্রকৃতি তার নিয়ম অনুযায়ী চলতে থাকে, মানুষকেও তার গতির সাথে তাল মিলিয়ে চলতে হয়। দেখতে দেখতে তামিম সুভার বিয়ের কেটে যায় প্রায় একটি বছর। চোখের পলকে কিভাবে সময় চলে যায় তারা বুঝতেই পারে না। তাদের জীবনের সৃষ্টিকর্তা এতটাই সুখ দিয়েছে যে এক বছর ধরে তারা একসাথে মনেই হয় না। তামিমের মনে হয় এই তো সেদিন 26শে মার্চ সকাল 10টার সময় সুভার সাথে রেল লাইনে দেখা হলো। সুভা সি গ্রিন রঙের শাড়ি পরে রিকশায় ছিল, গরমে অতিষ্ঠে বারবার ঘাম মুচ্ছিল। সবটাই কতটা সতেজ স্মৃতি, অক্ষরে অক্ষরে মনে রাখা যায়। আর 4 দিন পার হয়ে গেল তামিম সুভার কাছে নেই। ফোনে তাদের কথা হয় ঠিকই, কিন্তু সচক্ষে দেখার এক তীব্র আকুলতা কাজ করে তাদের মাঝে। ভালোবাসার খামে চিঠি লিখে তোমার নামে পাঠিয়ে দিলাম আমি, পড়ে নাও এবার। পড়তে পারবো না, চিঠি আসে নাই শয়তান সরকার। বেডি রে বেডি, কান শুনাইতেছি, কই তারিখ করবি? আপনার গলা যে বেসুরা, ধৈর্য ধরে গান শুনছি এটাই তো অনেক। প্রচণ্ড রাগে ফুলতে থাকে তামিম। তার বউ তাকে এমনভাবে রোস্ট করে যেমনভাবে কোনো ইউটিউবারও একজন আরেকজনকে রোস্ট করে না। তামিমের পটকা মাছের মতো মুখ দেখে হেসে গড়াগড়ি খেতে থাকে সুভা। তারপর ও ফোন স্ক্রিন সামনে ধরে বেশ কয়েকবার চুমু খায়। এই শয়তান সরকার, আই লাভ ইউ তো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ সো মাচ। এখন দূরে আছি তাই বলতেছ, কাছে থাকলে তো পাত্তাও দাও না। পাত্তা না দেওয়ার জন্যও দূরে থাকতে হয়। আপনি আমাকে 2 সেকেন্ডের জন্য হলেও দূরে থাকতে দিয়েছিলেন কি? ওটা তো এই জন্মে সম্ভব না, মুসলিমের বড় জন্ম নাই, তাই কোনো কালই সম্ভব না। এত কেন ভালোবাসেন আমাকে তামিম? জানি না পড়ি, কিন্তু অনেক ভালোবাসি। কতটা? অনেকটা। অনেকটা কতটা? এই যে এতগুলা। একটার পর একটা কাটা পরিবর্তন হতে থাকে, কিন্তু তামিম সুভার কথা শেষই যেন হয় না। তামিম যেদিন থেকে চট্টগ্রামে গিয়েছে সেদিন থেকে তারা প্রায় ভোর রাত অবধি ফোনে কথা বলে, যেন তাদের কথাই শেষ হয় না। আজও তার ব্যতিক্রম নয়। কথা বলতে বলতে এক পর্যায়ে গভীর ঘুমে তলিয়ে যায় সুভা। তামিম তখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার পানে। একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়? এ কি অপরূপ সৃষ্টি আপনার খোদা। ফোনের স্ক্রিনে ঘুমন্ত সুভাকে দেখে এক তোলপাড় করা অনুভবই কাজ করে তামিমের মাঝে। বারবার তার ইচ্ছে করছিল সুভাকে খুব গভীরভাবে ছুঁয়ে দেখার জন্যে, কিন্তু কাল সকাল না অবধি তো সে আর সুভার কাছে আসতে পারবে না। তাই মনের সুপ্ত অনুভূতিগুলোকে মনে দাবিয়ে রাখে, গেলে শুধু আসলে সব হিসাব চুকিয়ে নিবে। এভাবে প্রায় সারা রাত তামিম ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। সুভা ঘুমায় এবং তামিম তাকে দেখতে থাকে, যেন মন ভরছে না তার সুভাকে দেখে। সকাল ঠিক 8টা 30 নাগাদ সুভার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলতে থাকে সে। উঠে আড়মোড়া ভেঙে নিজের ফোন খুঁজতে থাকে সুভা। কোথাও না পেয়ে বালিশের পানে চোখ যায় তার। এখনও ভিডিও কল চলছে, সাথে সাথে ফোন হাতে নেয়। তামিম মিররের সামনে দাঁড়িয়ে সুন্দর মতো রেডি হচ্ছে। সুভা চুপচাপ তাকিয়ে থাকে সেদিকে। উঠে গেছো জান? আপনি সারা রাত কলে ছিলেন? হুম। ঘুমাননি কেন? এত সুন্দর বউ রেখে ঘুমাবো কিভাবে? কেউ যদি চুরি করে নেয়?
তামিমের প্রতি সুভার ভালোবাসা যেন আরেক ধাপ বাড়ল। এই নিয়ে 4টা রাত তামিম জেগে জেগে কাটিয়েছে। কথা ছিল 6 দিন থাকবে, কিন্তু কাজ শেষ হওয়ায় আর থাকতে হলো না। 4 দিনেই কাজ শেষ হলো তার। তামিম, জি পড়ি। আলাবু, আই লাভ ইউ মোর মাই লাভ। কয় ঘন্টা লাগবে আসতে? 2 ঘন্টার ফ্লাইট, আর যেতে যতক্ষণ। ওকে। সুভা উঠে পড়ে তাড়াতাড়ি। 2 ঘন্টার মধ্যে তামিম চলে আসবে, তাকেও তো সুন্দর মতো রেডি হতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে সুভা বেশ অনেকক্ষণ নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। 4 দিন পর তামিমের সাথে দেখা হবে, এভাবেই চলে যাবে। অনেক চিন্তা ভাবনা করে আলমারি থেকে একটা সি গ্রিন রঙের শাড়ি বের করে সুভা। আজকে আবারও এই রং পরবে সে, ঠিক যেভাবে তাদের প্রথম দেখার সময় পড়েছিল। মোটামুটি অনেকটা সময় লাগিয়ে রেডি হয় সুভা, একদম তামিমের মন মতো। আজকে আবারও তামিমকে পাগল করার উদ্দেশ্য তার। রেডি হয়ে বেরিয়ে পড়ে সুভা। তামিমকে আনতে যাবে, সে সারপ্রাইজ দিবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ে সুভা। সে আজকে তার শয়তান সরকারকে সারপ্রাইজ দিবে। চট্টগ্রাম থেকে আশিনগরে আসতে 2 ঘন্টার মতো সময় লাগে তামিমের। নেমেই আগে সুভাকে কল করে, কিন্তু রিং হওয়ার পরও সুভা ফোন ধরে না। এভাবে প্রায় 3-4 বার কল করে সুভাকে, কিন্তু কোনোবারই সে ঠিকমতো রেসপন্স করে না। না, এক পাও সামনে না। তবু জাতির ভাবি মা আমাকে পাত্তা দেয় না। আরে কি কষ্ট। কিরে, গাড়ি থামালি কেন? তামিম মারতে মারতে মারে না সাকিবকে। এখন তার বউয়ের কাছে আগে যেতে হবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ হলো সুভার সাথে দেখা করা। খোলা জিপ নিয়ে বেরিয়ে পড়ে তামিম সরকার বাড়ির উদ্দেশ্যে। আগে সুভার সাথে দেখা করবে, পরে সব কাজ। গাড়ি চলতে থাকে তার আপন গতিতে। উদ্দেশ্য সরকার বাড়ি। এয়ারপোর্ট থেকে 35 মিনিটের মতো লাগার কথা বাড়িতে যেতে। মাঝে রেল লাইনে ট্রেন যাওয়ার ফলে যা একটু সময় লাগে এই যা। সব মিলিয়ে 40 কিংবা 45 মিনিটের মতো লাগবে এই যা। এর মাঝেও তামিম বেশ কয়েকবার সুভাকে ফোন করে, কিন্তু কোনোবারই সে ফোন ধরে না। প্রচণ্ড বিরক্ত হয় তামিম। কেন এই মেয়েটা তাকে এত জ্বালায় আল্লাহ মাহবুদ জানে। লাইন পড়ছে ভাই, ট্রেন আইব। ধ্যাত, কখন যে শয়তান সিমরারে দেখতে পারবো। খুব কষ্ট করে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে থাকে তামিম। আজ প্রকৃতিও যেন বারবার বাধা সৃষ্টি করছে সুভার কাছে যেতে। রাগের যখন অন্তিম সীমানায় তামিম, তখন তার মুঠোফোন বেজে ওঠে। স্ক্রিনে থাকা নাম্বারটা দেখে বেশ খুশি হয়ে যায় তামিম। কইছিল এতক্ষণ শয়তান সিমরি? আমি কতবার তামিম, আমি আপনাকে দেখতে পারছি। দেখতে পারছো? কেমনে? এই যে সামনে তাকান। মাথা বের করে সামনে তাকায় তামিম, কিন্তু গার্ডদের গাড়ির সামনে থাকায় তেমন কিছুই দেখতে পায় না তামিম। গাড়ি থেকে নেমে একটু সামনে হাঁটে তামিম। 2 কদম সামনে যেতে রেললাইনের উপরে সুভাকে দাঁড়িয়ে থাকতে দেখে তামিম। ঠিক প্রথম দিনের মতো আজকেও সে সি গ্রিন রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। গার্ড কইবো? একা বেরোইছো কেন? সারপ্রাইজ। শয়তান সিমরি, হাতের কাছে পাই আগে। ওকে, আমি আপনার হাতের কাছে চলে এসেছি। সুভা ফোন কানে তামিমের কাছে আসতে থাকে। তার সমস্ত চোখ জুড়ে শুধুই তামিম। 5 দিন যেন 5 বছরের মতো হয়ে গেল তার। দাঁড়াও বাবা, ট্রেন আসতেছে, যেও নিয়ে আগে। তামিম, এই 3টা লাইনের ট্রেন যেতে যেতে আমি বুড়ি না হয়ে যাই। এর ধৈর্য ধরো বাবা, আমি তো আসছি, আর যাবো না তোমাকে রেখে। আমি যেতে দিলে তো যাবেন? 3টে লাইনের মধ্যে 2টো লাইনে ট্রেন চলে যায়। সুভাও খুশি হয়ে যায় আর একটা লাইন, কিন্তু শেষের ট্রেনটি আস্তে আস্তে এতটাই দেরি হয় সুভার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সুন্দর মতো আসতে থাকে তামিমের কাছে। তাড়াহুড়ো করো না পড়ি, আর একটাই তো লাইন বাকি। ওই লাইনের আসলে দাঁড়িয়ে যাব তামিম, এই দুটো তো চলে গেছে। পড়ি, এত অধৈর্য হও না শোনা। আপনি চুপ থাকুন। সুভা খুশি মনে সামনে যেতে থাকে। আর তো মাত্র একটা লাইন বাকি। ট্রেন আসার শব্দ হলে সাবধান হয়ে যাবে সে। 2টো লাইন যেতে ট্রেন আসার শব্দ পায় সুভা। চুপচাপ মাঝের লাইনে দাঁড়িয়ে পড়ে সে। দেখেছেন আর একটা লাইন বাকি, অমনি ট্রেন চলে এলো। এ কি আপনি দৌড়াচ্ছেন কেন তামিম? পড়ি, চলে যাব? সাউন্ডে কিছু বুঝি না তামিম, আপনি দৌড়াচ্ছেন কেন? হ্যালো। ফোনের এপাশ থেকে খুব জোরে জোরে তামিমকে ডাকতে থাকে সুভা। এত জোরে সাউন্ডের ফলে সে কিছু বুঝতে পারছে না। আর তামিম দৌড়ে কেন আসছে এই ট্রেন আসার সময়? সুভা লাইনের ওপাশে তাকায়। 3 নাম্বার লাইন দিয়ে তো কোনো ট্রেন আসছে না, আর শব্দটাও তীব্র হতে থাকে। শরীরে এক প্রকার কম্পন শুরু হয়ে যায় তার। ভয়ে কপালে ঘাম ছুটতে থাকে। বাম পাশে ফিরে তাকায় সুভা। তাকানোর সাথে সাথে তার হাত থেকে ফোনটা পড়ে যায়। সরেছ পড়ি, পড়ি সর, পড়ি, পড়ি সরো। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু প্রকৃতি আজ নিষ্ঠুর খেলা খেললো তামিমের সাথে। কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেন চলে যায়। শোনা যায় শুধুমাত্র একটি আর্তনাদ। খুব জোরে একটা মেয়ে চিৎকার দিয়ে উঠল। তামিম, ব্যাস, আর কিছু শোনা যায়নি। তারপর ট্রেনের শব্দ থমকে যায়। পরিবেশ কতই না ভালো হতো যদি তোমার আমার শুরুটার রেল লাইন না হয়ে কোনো ফাঁকা রাস্তা হতো। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তুমিও আমার কাছে আসতে, আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। তোমার ভেজা মুখশ্রী দেখে আমি পরম যত্নে আদর করতাম তোমার এই কপালে। 2 বছর পর। আজকেও লেট? সরি পড়ি। কথা নেই। বললাম তো সরি। আপনি
সব সময় আমার থেকে দূরে দূরে কেন থাকেন তামিম? আমি নিজের থেকে দূরে থাকতে পারবো সকাল, কিন্তু তোমার থেকে নয়। মিষ্টি কথায় চিড়ে ভেজে না। আমি গেলাম। না পড়ি, যাও না। শোনো পড়ি। পরক্ষণে তামিম লক্ষ্য করে তারা আবারও সে রেল লাইনে দাঁড়িয়ে আছে। সুভা মাঝ লাইনে, সে তার থেকে দূরে। সুভার হাতে ফোন, কিন্তু মুখে হাসি নেই। সে হাত বাড়িয়ে তামিমকে ডাকে। তামিম সুভার কাছে যেতে তার কানে ভেসে আসে ট্রেনের শব্দ। পড়ি ট্রেন, পড়ি সরো। তামিম আবারও খুব জোরে দৌড় দেয়। এবার আর তার পরীকে হারানো যাবে না, তাকে ধরে রাখতে হবে। পড়ি, ও পড়ি, পড়ি ট্রেন, পড়ি। ধরফড়িয়ে উঠে বসে তামিম। প্রচন্ড হাঁপাতে থাকে সে। পড়ি নেই, পড়ি নেই। পড়ি বেইমানি করলে আমার সাথে, চলে গেল। পড়ি বেইমান। আস্তে আস্তে তার পরীকে বেইমান বলতে থাকে তামিম। আজ 2 বছর হয়ে গেল তামিমের পরী নেই তার কাছে। তামিম এতটাই দুর্ভাগা ছিল যে তার পরীর লাশও দেখতে পারেনি, মাটিও দিতে পারেনি। প্রায় 8 দিন পর তার সেন্স ফিরে। আর সেন্স ফিরার পর থেকে নিজেকে ভারসাম্য হারিয়ে ফেলে তামিম। আজ সে মানসিক রোগী, পায়ে বেড়ি দিয়ে রাখতে হয় তাকে, কারণ যখনই সুযোগ পায় তখনই সে ছুটে যায় রেল লাইনে, কারণ তার পরী তাকে ডাকছে। সুভাষ সেদিনের আর্তনাদ এখনো কানে ভেসে আসে তামিমের। তামিম! কতটা কষ্ট পেয়ে মরল তার শখের বউ। মানুষের কত কিছু শখের থাকে, কিন্তু তামিমের ছিল তার বউ, শখের বউ। কিন্তু আজ আর নেই তার বউ। সুভা মরার 6 মাসের মাথায় তার ভাইও মারা যায়। সুভার কোনো অস্তিত্বই থাকে না তামিমের কাছে, শুধু আছে এই ঘর ভর্তি তার স্মৃতি। একটু একটু করে উঠে দেয়ালের সামনে দাঁড়ায় তামিম। তারপর চক নিয়ে আবারও সুভার ছবি আঁকতে থাকে দেয়ালে। পায়ের বেড়িটা বারবার ডিস্টার্ব করে তাকে, কিন্তু সেদিকে ধ্যান না দিয়ে সে সুভার ছবি আঁকতে থাকে। একটা ঠান্ডা নীরবতা বয়ে চলে সরকার বাড়ির হলরুম জুড়ে। কারো মুখে কোনো কথা নেই। সবার মাথায় ঘুরছে একটা ধাঁধা, কঠিন ধাঁধা। যদি সুভার অ্যাক্সিডেন্ট না হয়ে থাকে তাহলে কার হলো? আর তামিম তো পুরোটাই দেখেছে, তাহলে তার ব্রেনে আঘাত পেল কিভাবে? পঞ্চপাণ্ডব চুপচাপ বসে থাকে, তাদের চোখে শুধু অপরাধবোধ। সেদিন যদি তারাও জিপ থেকে নেমে সামনে যেত তামিমের সাথে, তাহলে হয়তো এই নরক যন্ত্রণা পেতে হতো না তাদের। পড়ি, পড়ি যেও না। প্রতিদিনের মতো আবারও আর্তনাদ ভেসে আসে তামিমের রুম থেকে। পড়ি দাঁড়াও, পড়ি যেও না। প্রতিদিনের আর্তনাদ। পঞ্চপাণ্ডব চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তাদের চোখ থেকে পানি পড়া বন্ধ হয় না। আয়েশা সরকার দাঁতে দাঁত চেপে বসে থাকে। 2 বছর অনেক কেঁদেছে সে, কিন্তু আজ যখন সত্যিটা কাচের মতো স্বচ্ছ, তখন আর কেঁদে কি হবে? তানভীর সরকার উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে তামিমের রুমে যেতে থাকে। তিনি দাঁড়ানোর সাথে সাথে বাকিরাও দাঁড়িয়ে পড়ে, তারাও তার সাথে তামিমের রুমে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়াতে তানভীর সরকার বলে ওঠেন, না, এক পাও সামনে না। কর্তা! আজকে বাপ ছেলের মাঝে কেউ এসো না। তানভীর সরকার চুপিসারে উপরে উঠে যায়। যেহেতু সে জানতে পেরেছে সুভা মরেনি, সেহেতু তামিমের কষ্ট পাওয়া বৃথা। গত 2 বছর সব থেকে উন্নত চিকিৎসা করেও তামিমকে ঠিক করতে পারেননি তানভীর সরকার। এর প্রথম কারণ হচ্ছে তামিমের নিজ থেকে মরতে চাওয়া, আর দ্বিতীয়ত কারণ হচ্ছে না কাঁদা। তামিম সুভা মরবার দিন থেকে কাঁদেনি, যার ফলে সে শোকে পাথর হয়ে গেছে। কথায় আছে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। তামিমের বেলাতেও ঠিক সেটাই হয়েছিল, অধিক শোকে পাথর হয়ে গেছিল। গত 2 বছর ধরে সে কাঁদেনি, নিজেকে বন্দি করে রেখে সে রেললাইনের পথে। তানভীর সরকার সোজা তামিমের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আজকে তামিমকে কাঁদাতে হবে। সুভার অ্যাক্সিডেন্ট হওয়া থেকে এই অবধি তামিম এক বিন্দুও চোখের পানি ফেলেনি, সে কাঁদেনি, যার ফলস্বরূপ ব্রেনে চাপ পড়ে মানসিক ভারসাম্য হারিয়েছে। পুরোপুরি পাগল হয়নি সে, তাই তাকে নিজের কক্ষে রাখা হয়। তানভীর সরকার এমন অনেক কিছুই করেছে তামিমকে স্বাভাবিক জীবনে ফিরাতে, কিন্তু বরাবরের মতোই ফলাফল শূন্য। আজ না হয় শেষ চেষ্টা করা যাক। তানভীর সরকার গিয়ে সোজা তামিমের পাশে দাঁড়িয়ে পড়েন, যেখানে সে সুভার ছবি আঁকতে থাকে। তানভীর সরকারকে দেখার সাথে সাথে তামিম ছবি আঁকা বন্ধ করে দেয়। আব্বা, সে আমার ভালোবাসে নাই। খুব ক্লান্ত সুরে তানভীর সরকারকে বলে ওঠে তামিম। তানভীর সরকার তার হাত তামিমের 2 গালে রাখেন। বাসে বাসে না আব্বা, পড়ি বেইমান, পড়ি চলে গেছে। পড়ি বেইমান, পড়ি চলে গেছে। রোজকার ন্যায় তামিম আবারও ভুলভাল বকতে শুরু করে। তার আব্বাজান যখনই আসে তখনই তার মুখে একটা কথাই আছে, সে আমারে ভালোবাসে নাই আব্বা, পরি বেঈমান, পরি চলে গেছে। তামিম, আমার দিকে তাকান। ভদ্র ছেলের মতো তার আব্বাজানের দিকে তাকায় তামিম। তামিম কাঁদেন। হুম। কাঁদেন তামিম। তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে তো 2 বছর ধরে কাঁদেনি, তাকে বলেও কাঁদানো যায়নি। এখন কি বললেই কাঁদবে? তাহলে তো এতদিনে ঠিকই কাঁদতো। তানভীর সরকার বুঝতে পারে এভাবে কাজ হবে না, অন্য রাস্তা অবলম্বন করতে হবে। পকেট থেকে রিভলভার বের করে নিজের মাথায় পয়েন্ট করেন তানভীর সরকার। আব্বা, আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। আব্বা নামান ওইটা। না বাবা, আপনাকে একটু একটু করে কষ্ট পেতে দেখার চাইতে মরে যাওয়া অনেক ভালো। ভালো থাকবেন বাবা যান। তানভীর সরকার প্রেস করে দেয় তার রিভলভার। আব্বা।
খুব জোরে চিৎকার করে ফ্লোরে বসে পড়ে তামিম। প্রচণ্ড হাঁপাতে থাকে সে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। এক পর্যায়ে না পারতে খুব জোরে জোরে কাঁদতে থাকে তামিম। আব্বা, আপনি আমার ছেড়ে চলে গেলেন আব্বা, আপনি বিমানি করলেন আব্বা। যায়নি বাবাজান। একগাল হাসি দিয়ে তামিমের কাছে গিয়ে বসে পড়ে তানভীর সরকার। বুকের ভেতর থেকে যেন পাথর নেমে যায় তামিমে। সে খুব শক্ত করে জড়িয়ে ধরে তার আব্বাজানকে। আপনি অনেক খারাপ আব্বা। আই নো। তামিম তার বাবাকে ধরে খুব জোরে জোরে কাঁদতে থাকে। এই 2 বছর সে কাঁদেনি, জমে আছে সব দুঃখগুলো। তার ভিতরে কষ্ট জমে পাথর হয়ে গেছে, বুকটা বেজায় ভারী। আজ অন্তত হালকা হবে তামিমের শূন্য বুকটা। আব্বা, আমার পরি আমাকে ছেড়ে চলে গেছে আব্বা। আপনি কেন আমার পরীকে দেখে রাখলেন না আব্বা? আমি কি নিয়ে থাকবো আব্বা? কেন ওকে দেখে রাখলেন আব্বা, কেন? আপনার পরে আপনাকে ছাড়া কোথাও যায়নি বাবা, সে জীবিত। একদম নিশ্চুপ হয় তামিম, মুখ দিয়ে আর একটা কথাও বের হয় না। তার পরই জীবিত? আপনার পরে জীবিত তামিম। তামিম তাকায় তার বাবার পানে। তার আব্বাজান কখনো মিথ্যা বলে না, আজকেও হয়তো বলছে না। তার চোখে চাহনি বলে দিচ্ছে সে সত্যি বলছে। আজও সত্যি বলছে। যাকে মৃত ভেবে নিজের জীবনটা শেষ করে দিয়েছে তামিম, সে জীবিত। চোখের সামনে সবকিছু অন্ধকার লাগে তার। বাবার বুকে ঢলে পড়ে যায় সে। খুব শক্ত হাতে তামিমকে ধরে তানভীর সরকার। মাথায় হাত বুলাতে থাকে, চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। আমি ভদ্র কি হয়ে গেলাম, পুরো দুনিয়াটাই শয়তান হয়ে গেল। তামিমকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে থাকে তানভীর। এই বয়সেও তামিমের মতো দাগড়া যুবককে এমনভাবে কাঁধে নিয়ে হাঁটতে থাকে তানভীর সরকার যেন তুলোর বস্তা তুলছে। হয়তো এই জন্যই সরকার ভাই 90 দশকে ত্রাস ছিল। নাইজেরিয়া আদি নিবাসী একটা গ্রাম হলো উগডা গ্রাম, যেখানে দূর দূরান্ত থেকে কোনো লোক ভুলেও যায় না। শোনা যায় সেখানে ব্ল্যাক টিম থাকে, কিন্তু কয়েকবার তল্লাশি করেও তাদের হদিস মেলেনি। এই ব্ল্যাক টিম হলো বর্তমানে আরেক আতঙ্কের নাম। লুটপাট, মানুষের অর্গান পাচার তাদের প্রধান কাজ। আর দিন শেষে মেয়ে লোককে নিলামে তোলে। দুপুর তখন 2:30। খাখা রোদ্দুরে উগটা গ্রামের ঠিক মাঝ বরাবর চেয়ার নিয়ে বসে থাকে ব্ল্যাক লিডার। তার পাশে ছানা পালা। আর ঠিক মাঝ বরাবর পায়ে বেরি দিয়ে বসে জীর্ণ শীর্ণ অস্ত্রতে বসে থাকে সুভা। শরীরে অজস্র দাগ। প্রথম প্রথম যখন তার শরীরে এই দাগগুলো পড়তো তখন তার খুবই কষ্ট হতো, কিন্তু এই 2 বছরে সয়ে গেছে। এমন কোনো অত্যাচার নেই যেটা তার উপর করা হয়নি। প্রতিদিন মরতে চাইতো সে, কিন্তু তাকে মারা হয়নি, বাঁচিয়ে রাখা হয়েছে তানভীর সরকারের পতন দেখার জন্যে। তোর জন্য খুব কষ্ট হয় রে সেরি। তুই বেঁচে আছিস জানার পরেও তোর ভাতার আসলো না। শুনছি পাগলা হয়েছে বহু আগে। এর থেকে ভালো আমার বিছানায় যাইতি, সুখে থাকতি। হিংস্র বাঘিনীর মতো তাকায় সুভা কালুর পানে। এই 2 বছরে তাকে বহুবার তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বলা হয়, কিন্তু সে রাজি হয় না। আর কালুদের প্রধান লিডার কাউকে জোর করে না, বিধায় সুভা নিজের সতীত্ব ধরে রাখতে পারে। না হলে এই চিল শকুনের দ্বারা কবেই সে। হিংসের পিঠে চড়েছি আমি, কুকুরের পিঠে সম্ভব না ওঠা। পেট বরাবর খুব জোরে লাথি পড়ে সুভার। মাটিতে লুটিয়ে পড়ে সে। চোখ দিয়ে পানি বের হলেও এখন আর তেমন একটা ব্যথা অনুভব হয় না। সুভা চোখ বন্ধ করে সেই অভিশপ্ত দিনের কথা ভাবে, যেদিন সে রেল লাইনে ছিল। ট্রেনটি এসেছিল ঠিকই, কিন্তু তার আগে সুভার হাতে টান পড়ে। তার পরিবর্তে ফেলে দেওয়া হয় তারই বয়সী একটা মেয়ের লাশকে। মেয়েটার পরনেও ছিল সি গ্রিন শাড়ি। ট্রেন আসার আগ মুহূর্তে তামিম মাটিতে পড়ে যায় না, তাকে ধাক্কা দেওয়া হয়। তারপর শুরু হয় খেলা। পুরোটা এতটাই সূক্ষ্ম পরিকল্পনা ছিল যে কেউ টেরও পায়নি, সব পরিকল্পিত। সুভা তামিমের কাছে যাওয়ার আগে তাকে অজ্ঞান করা হয়, তারপর আর কিছু মনে নেই। এত মায়ের খাস তাও তেজ কমে না। দাঁতে দাঁত পিষতে থাকে কালু। পরক্ষণে আবারও নিজের রাগ কন্ট্রোল করে ফেলে। আজ তার বড়ই আনন্দের দিন। তানভীর সরকারকে বাগে পাবে। এতদিনের পরিকল্পনা তিলে তিলে করা সূক্ষ্ম পরিকল্পনার ফল আজ পাবে সে। তানভীর সরকার তার পা ধরবে ভাবতেই শরীরের লোমগুলি দাঁড়িয়ে যাচ্ছে আনন্দে। 30 বছরের পুরনো বদলা আজ নিবেশে। আনন্দের কি শেষ আছে? বারবার ঘড়ির কাঁটা দেখছে আর অধৈর্য হয়ে পড়ছে সে। সবাইকে ফোনের ক্যামেরা অন রাখতে বলে। তানভীর সরকার আসবে, তার পা ধরবে, সেটার ফুল ভিডিও রেকর্ড হবে। আহ, কি শান্তি! দূরবীক্ষণ দিয়ে বারবার দেখছে কোনো গাড়ি দেখা যাচ্ছে কিনা। কয়েক মুহূর্তের ব্যবধানে রাস্তা কাঁপে একটা হোন্ডা আসতে থাকে তাদের পানে। দূরবীক্ষণ দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে কালু। হোন্ডাটা দেখে চিনে ফেলে। CB 400SF, সরকার ভাইয়ের স্পেশাল হোন্ডা। 90 দশকের এই হোন্ডা অনেক কিছুর সাক্ষী, কিন্তু এটা তো সরকার ভাই পুড়িয়ে ফেলেছিলেন, তাহলে আসলো কিভাবে? কপালে কিঞ্চিত পরিমাণ ভাঁজ পড়লেও পরক্ষণেই কালুর মুখে হাসি ফুটে ওঠে, কারণ তানভীর সরকার আজ একা। সে একাই আসছে। প্রায় 2 বছর পর তানভীর সরকারের ফোনে অপরিচিত নাম্বার থেকে ভিডিও যায়, সুভার সাথে হওয়া নির্যাতনের ভিডিও। পুরো প্রশাসন কাজে লাগিয়েও নাম্বারওয়ালা ব্যক্তিটিকে তার সঠিক হদিস পায়নি তানভীর সরকার। সুভা বেঁচে আছে জেনেও যখন তাকে
তামিমের কাছে আনতে পারছে না বলে নিজেকে এক অসহায় পিতার মতো লাগছিল নিজের কাছে। ঠিক তখনই তার কাছে আসলো সুবর্ণ সুযোগ। ভিডিও প্রেরণদাতা ব্যক্তি তার সাথে দেখা করতে চায়, কিন্তু শর্ত একটাই, তাকে একা নাইজেরিয়া আসতে হবে। যদি উপর মহলে খবর যায় তাহলে ভিডিও প্রেরণদাতা ব্যক্তি নিজে ফাঁসবে ঠিকই, কিন্তু সুভার জীবিত থাকবে না, অর্থাৎ তীরে এসে তরি ডুববে। তার উপর সরকার বাড়ির সর্বক্ষণের খবর তার কাছে যাচ্ছে, অর্থাৎ কেউ তো আপনজন ছিল এর মাঝে। তানভীর সরকার বিনা বাক্যে রাজি হয়ে যায়, সে আসবে এবং একাই আসবে। হোন্ডাটা একদম কালুর ডেরার কাছে গিয়ে থামে। কালু উঠে দাঁড়ায়, সেই একই স্টাইল, একই ধরন। কিছু মানুষের বয়স হলেও তাদের ব্যক্তিত্বের কোনো পরিবর্তন হয় না। এটার সব থেকে বড় উদাহরণ তানভীর সরকার নিজেই। আরে দেখো দেখো কেডা আইছে। 90 দশকের আন্ডার ওয়ার্ল্ডের দ্য গ্রেট মাফিয়াদের গডফাদার সরকার ভাই। ও সরি, বুড়ো প্রধানমন্ত্রী, পাগল ছেলের অসহায় বাপ, তানভীর সরকার। খুব উচ্চস্বরে হেসে উঠে কালু। উপস্থিত লোকেরা 2-3 জন ছাড়া কেউ বাংলা বুঝে না, তাই তাদের ছাড়া বাকিরাই চুপ রইল। আরে সরকার ভাই, আসেন আসেন, বসেন, চা পানি কিছু দেই। তানভীর সরকার কিছু না বলে চুপচাপ এসে চেয়ার টেনে নিয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ে। চোখ থেকে কালো চশমা খানা খুলে ফু দিয়ে আবারও পড়ে ফেলে। স্বভাব যায় না মূলে। তানভীর সরকারকে এত ভাবহীন কথাবার্তা কালুর খুব একটা পছন্দ হয় না। কথা ছিল তানভীর সরকার এসে তার পা ধরবে, কিন্তু তা না করে চেয়ার টেনে নিয়ে তাকে চোখ রাঙাচ্ছে। গর্জে উঠে কালু লাথি দিয়ে সামনের একটা চেয়ার ফেলে দেয়। এটা আমার এলাকা তানভীর, তোর না। শরীরের চামড়া ঝুলে গেছে, মাগার তেজ কমে নেই দেখি। কুত্তা যে এলাকায় যায় সে এলাকাতেই নিজেকে রাজা মনে করে। তানভীর, চেঁচা, আরো চেঁচা, ভালোই লাগে। অনেকদিন পর কুত্তার আওয়াজ শুনলাম। এই তানভীর, এই তুই কারে কুত্তা করস? হ্যাঁ কারে? জীবনের ভয় নেই তোর? পোলারে তো পাগলা করেছি। সুভার পানে আঙ্গুল দিয়ে ইশারা করে খুব জোরে জোরে হাসতে থাকে কালু। বস্ত্রখানা দিয়ে নিজের শরীর ঢাকতে থাকে সুভা। তার শরীরের দাগগুলো বলে দিচ্ছে কতটা অমানবিক নির্যাতনের শিকার সে। একটা এতিম মানুষকে কেউ এভাবে অত্যাচার করে, বুকটা কেঁপে উঠে তানভীর সরকারের চোয়াল শক্ত হয়ে আসে, তার ঘাড়ের রগগুলো যেন এখনই ছিঁড়ে আসবে বলে। হাতের ব্রেসলেটটা ঠিক করতে করতে উঠে দাঁড়ায় তানভীর সরকার। তোর মায়ের জন্য বড় আফসোস হয় রে কালু। পয়দা করলো তো, কিন্তু মানুষের জায়গায় কুত্তা। সম্পূর্ণ কথাটা শেষ করার আগে খুব জোরে লাথির আঘাতে মাটিতে ছিটকে পড়ে কালু ওরফে কালা মাস্তান। মাটিতে পড়ে কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে যায় কালু। এটা কি হলো তার সাথে? জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে কালু। এক ঝটকায় উঠে বসে পড়ে। ওরে শালা, তুই আমার এলাকায় এসে আমারই ঢোল বাজাইলি? অনেকদিন তবলা বাজাই না, তোরে দেখেই বাজাইতে মন চাইলো। তুই বাজাবি আর আমি বাজমু? এই ওরে ধর। নিজের লোককে নির্দেশনা দিয়ে চুপচাপ মাটিতে বসে থাকে কালু, কিন্তু আফসোস তার নির্দেশ মতো কেউ সামনে এগিয়ে আসলো না। কালু এদিক ওদিক তাকিয়ে তার লোকদের দেখতে থাকে। কেউ নড়লো না? কষ্ট। কালু উঠে শরীরে লেগে থাকা বালি পরিষ্কার করতে থাকে। সে বুঝে গেছে যা বোঝার। সরকার ভাই, বয়স হলেও মানুষটা ঠিকই হারামি আছেন। স্বভাব পাল্টিয়েছি, জাত না। জাত এখনো হারামি আছে। জানতাম আপনি লোক ভালো না, তার উপরে আন্ডারওয়ার্ল্ড চলতো আপনার কথায়। এত সহজে যে হার মানবেন না এটা আমি জানতাম। নিয়ে আয় রে। কালু ডাকার সাথে সাথে কালো পোশাকধারী কিছু লোক মাথায় রিভলভার ঠেকিয়ে 5 জন লোককে নিয়ে আসে। তানভীর সরকার শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের প্রাণে। আজ প্রায় 30 বছর পর নিজের সঙ্গীর সাথে দেখা হলো তানভীর সরকারের। আহারে, বুড়ো তানভীরের কি কষ্ট। 30 বছর পর 6 বুড়ার রিইউনিয়ন হলো, কিন্তু কেউ কারো কাছে যাইতে পারলো না। সব একসাথে মরবো। তানভীর সরকার কিছু না বলে চুপচাপ আবারও চেয়ারে বসে পড়ে। আমি জানতাম তুই এই পোশাক কুত্তাগুলারে কিনবি তানভীর, তাই আগে থেকেই সব প্ল্যান করে রাখছিলাম। আয় জলদি আয়, পা ধর। তানভীর সরকার তখনও চুপচাপ বসে থাকে, কপাল কুঁচকে তাকায় কালু তার পানে। কিরে বুড়া, কথা কানে যায় না? জলদি আয়, পা ধর, না হলে তোর সঙ্গীরা গেল। খুব উচ্চস্বরে হাসির শব্দ ভেসে আসে পিছন থেকে। তানভীরের পঞ্চপাণ্ডব একসাথে হাসতে থাকে। কালু কপাল কুঁচকে তাকায় তাদের পানে। বড় ভাই, আমি বোকাচোদা হয়ে গেলাম। এই ফকিনের ফুদ নাকি আমাকে ধরছে। মরছে? কেডা মরছে? কখন মরলো? আমরা তো কাউরে মারি নাই এখনো। মরছে না বইয়ার বাচ্চা, ধরছে ধরছে। উফ কানা, আস্তে চিল্লা, আমার কান যায় বোগা। হেতির আবার কান? 5 কইলে 50 বুঝে। চুপ কর কাইল্লা চোরা। বড় ভাই, আসসালামু আলাইকুম।
তানভীর উঠে চোখের ইশারা করে সকলের সালাম নেয়। তো কালু, তুই যেন কি বলতেছিলি? কালু কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে যে বিপদের সব থেকে কঠিন দরজায় দাঁড়িয়ে সেটা এতক্ষণে ভালোই বুঝতে পেরেছে। যারা 30 বছরে গা ঢাকা দিয়েছিল হঠাৎ করে তাদের খুঁজে পেয়ে বন্দি করার আনন্দে কালু এটা ভুলে গিয়েছিল তাদের সন্ধান কিভাবে পেল, আর এত বছর পরই কেন। যখন সুভা তার কাছে বন্দি, উপস্থিত সকলে যে তানভীর সরকারের লোক এটা কালু বুঝে যায়। তাই আগনাবাড়ি দৌড়ে সুভার কাছে গিয়ে তার মাথায় রিভলভার পয়েন্ট করে। আমি তো মরমু, কিন্তু তোর পুতের প্রাণ ভোমরারে নিয়ে মরমু। এখন তো পাগল, পরে পুরো পাগল হইব। যেদিন তামিম জন্ম নেয় আমি ওয়াদা করেছিলাম এই ছেলের জন্য নিজের হাত পরিষ্কার রাখবো, সব কিছু থেকে দূরে থাকবো। আমি ভুলেও একটা গালিও দিই নাই তামিমের সামনে। সবসময় তাকে বুকে আগলে রাখছি। যেখানে মায়েরা রাত জাগতো নবজাতক সন্তান নিয়ে, সেখানে আমি রাত জাগতাম। একদম বুকের সাথে মিশিয়ে রাখতাম আমার তামিম রে। তার ছোটবেলা থেকে বড়বেলায় সব আমার মুখস্থ। তানভীর সরকার উঠে দাঁড়ায়, কালুর দিকে তাকায়। রিভলভারটি এখনো সুভার মাথায় তাক করা। আমার তামিম আমার জান, সে পোলারে তোরা কি করলি কুত্তার বাচ্চা? পকেট থেকে রিভলভার বের করে কালুর পায়ে গুলি মারে তানভীর সরকার। হিংস্র বাঘের মতো ছুটে আসে কালুর পানে, এসেই তাকে ইচ্ছে মতো লাথি মারতে থাকে। আমার ছেলেটা এত ছোট ছিল, তোরা কিভাবে পারলি তারে জেলে টর্চার করতে? এই জানোয়ারের বাচ্চা, এই তোরা কি করে পারছিলি? তানভীর সরকারের ক্রোধ আরো বাড়তে থাকে। তাকে এমন হিংস্র রূপে দেখে প্রচন্ড ভয় পেতে থাকে সুভা। এমন রূপ তো তানভীর সরকারের তারা দেখেনি। 2 দিন তোরা আমার পোলারে পানি দিস নাই, কষ্ট হয় নাই ওর? কিরে কথা বল, কষ্ট হয় নাই? আমার আয়শা তো পবিত্র, তার শাড়ি খুলতে বিবেকে বাঁধে নাই? আমার তাসকিন, তার কি দোষ ছিল? তারে 2 টুকরা করলি কেন? কিরে, আমার পোলার লগে নাই, তুই কেমনে আমার পোলারে মারছিলি? মাটিতে পড়ে থাকা চেয়ার উঠিয়ে কালুর শরীরে জোরে জোরে আঘাত করতে থাকে তানভীর সরকার। তার রাগের পারদ যেন ফেটে পড়ছিল। আমার তাসকিন কতটা কষ্ট নিয়ে মরলো, তার মাথা কেটে দিয়েছিলি তোরা। একটু ভাবলি না পিচ্চি পোলার কতটা কষ্ট হবে? আমার তামিম তো কিশোর ছিল, কিভাবে পারলি তারে মারতে? আমার ছেলের শরীরের দাগগুলো স্পষ্ট ছিল। কত কষ্ট দিছস তারে তোরা, পানিও দিস নাই, মুতে দিছিলি আমার পোলারে খাইতে। কুত্তার বাচ্চা, তোরে কাটলেও তো আমার রাগ কমবে না রে। 30টা বছর ধরে তোরে খুঁজতেছি আমি, 30টা বছর। আজকে প্রধানমন্ত্রী তানভীর সরকার না, তামিম সরকারের বাপ তানভীর সরকার তোর সামনে, আন্ডারওয়ার্ল্ডের গডফাদার তানভীর সরকার তোর সামনে। এত সহজে তোর মৃত্যু হবে না। আধমরা কালুর পানে তাকায় তানভীর সরকার, তারপর হাত সামনে বাড়ায়। নবাব বড় ভাই, বড় ভাই। রামদাদে। তানভীর সরকার একবার তার হাতে থাকা রামদার পানে তাকায়, তো একবার মাটিতে পড়ে থাকা কালুর পানে। 30টা বছর ও রক্ততে ভেজে নাই। তানভীর সরকার তার হাতে থাকা রামদাতে চুমু খায়, তারপর কালুর পা বরাবর মারে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে কালু, তারপর তার একটা হাতে কোপ মারে। জাম্বু, বড় ভাই। ওটারে সমুদ্রে ফেলার ব্যবস্থা কর। কাটা হাত তো আর কাটা পা নিয়ে সাথে কাটাতে মজা পাইবো। আজ্ঞে বড় ভাই। কালু প্রচন্ড চিৎকার চেঁচামেচিতে করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তানভীর সরকারের ডিকশনারিতে মাপ বলতে কোনো শব্দ নেই। বড় ভাই, এটা কি ভাতিজার বউ? তানভীর সরকার তড়িৎ গতিতে তাকায় সুভার পানে। কি করুণ অবস্থা করেছে তার, চোখ দিয়ে আপনা আপনি পানি বেরিয়ে পড়ে। শরীরে এমন কোনো স্থান নেই যেখানে দাগের চিহ্ন নেই। তানভীর সরকারের চোখে পানি দেখে নবাব বুঝতে পারে এটাই তাদের ভাতিজার বউ। নিজের গলার গামছা করে সুভার শরীরে দিয়ে দেয়। ভাতিজা বউ কিছু মনে করিল না, আমরা কিন্তু মানুষ ভালো। সুভা কিছু না বলে চুপচাপ থাকে। তারা যে কতটা ভালো মানুষ এটার নমুনা তো দেখলেই সুভা। তানভীর সরকার এসে সুভার সামনে বসে পড়ে। বাবা, সুভা মাথা নিজের বুকে হালকা করে ধরে। তানভীর সরকার চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে। যেদিন তামিম বলল সে তোকে পছন্দ করে, আমি সেদিন থেকেই তোকে নিজের মেয়ে মনে করেছিলাম। আজ আমার জন্য এতটা কষ্ট পেতে হলো তোকে। বাবা অনেক খারাপ মানুষ মা, পারলে মাফ করিস। বাবারা কখনো খারাপ হয় না।
ভাতিজা একটা সেই মাইয়া বিয়া করছে রে, একদম লক্ষ্মী ভাতিজা বউ। আমিও তোমার আব্বার বয়সী, কিছু মনে কইরো না। একটা কথা জিগাই, তোমার কি বাজেভাবে শুইছে কেউ? আমার বইয়া দিয়া আসতেছি। সুভা মাথা নেড়ে না বোঝায় তাকে কেউ বাজেভাবে ছয়নি। শুধু গায়ে হাত তুলতো ওরা। ওরা আর কেডা? সুভা কিছু না বলে চুপচাপ মাটির পানে তাকিয়ে থাকে। তানভীর সরকার বুঝতে পারে শত্রু তার ঘরেই আছে, নাহলে এখন সুভার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার তামিম ঠিক আছে মা? সুভা তাকায় তানভীর সরকারের পানে। হয়তো তানভীর সরকার বুঝে গেছে তার নীরবতা। ফুপিরা বাবা, ওনারা প্রায় আসতো আর। তানভীর সরকারের চোয়াল শক্ত হয়ে আসে। তার ঘরের মাঝে ছিল শত্রুরা। বড় ভাই, এই দুই কালনাগিনী এখনো পিছু ছাড়া নাই আপনার? আমি তো মেয়ে মানুষের গায়ে হাত তুলি না রে। সমস্যা নেই বড় ভাই, ব্যবস্থা হয়ে যাইব। আপনি মা জননীরে নিয়ে চলেন, তার চিকিৎসা দরকার। আর শ্রীনগর সুভাকে দেশে এনেছে আজ 10 দিন হলো। তামিম যে হসপিটালে রয়েছে সুভাও সেই একই হসপিটালে রয়েছে। দুজনের অবস্থা অত্যন্ত মর্মান্তিক হওয়ায় তাদের দেখা করতে দেওয়া হয়নি। তামিম তো এটাই জানে না সুভা তার খুব কাছে রয়েছে। মানসিক চাপ দেওয়া যাবে না তাকে, তার উপর সুভার অবস্থাও ঠিক নেই, তাই তাদের আলাদা রাখা হয়। কিন্তু আজ দুজনেই যখন মোটামুটি সুস্থ, তানভীর সরকার ঠিক করেন তাদের দেখা করাবেন, আর দূরে রাখা ঠিক হবে না। সুভা একটা লাল ড্রেস পরে তামিমের কেবিনে আসে, সাথে পঞ্চপাণ্ডব, তানভীর সরকার এবং আয়েশা সরকারও। তামিমের চোখ তখনও বন্ধ। সে যেহেতু মোটামুটি সুস্থ, তাকে সুভার কথা আজ বলাই যায়, তার থেকে বরং তার সাথে দেখা করানোই ভালো। সুভা এসে চুপচাপ তামিমের সামনে বসে, তার হাত ধরে। সুভা হাত ধরতে তামিম চোখ তুলে তাকায় তার পানে। সুভার দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলে। তামিম এক ঝটকায় হাত সরিয়ে ফেলে। এই সিমরে কি আব্বা বিষয়ের মতো হাত ধরছে? তামিমের কথা শুনে সকলে আকাশ থেকে পড়ে। তাহলে কি তামিম ভুলে গেল তার সকালকে? সুভা উঠে দাঁড়ায়। তার শয়তান সরকার তাকে চিনতে পারছে না। আপনি চিনতে পারছেন না তামিমকে? না আব্বা। সকালে বুঝে যায় তামিম ভুলে গেছে তার সকালকে। এত কষ্ট, এত দূরত্ব সব পেরিয়ে এসে শেষে তাকে চিনতেই পারছে না তামিম। সুভা তামিমের মুখ বরাবর দাঁড়ায়। আপনি সত্যি আমায় চিনতে পারছেন না? না। সুভা কিছু না বলে পাশ থেকে কাচের বোতল তুলে নিয়ে তামিমের মাথায় বাড়ি মারে। আহ। এবার মনে পড়লো আমি কে? হুম। কে আমি? বউ? কার বউ? আমার। গটগট করে সুভা বেরিয়ে আসে কেবিন থেকে। কিছু কইলেই মারে। উপস্থিত সকলে খুব উচ্চস্বরে হেসে ওঠে। ঠিক 2 বছর আগের পুরনো তামিম সুভা। বৃষ্টি স্নিগ্ধ রাতে খালি রাস্তায় গটগট করে হাঁটতে থাকে সুভা। বৃষ্টিতে ভিজে পুরো একাকার। রাগে তামিমের গোষ্ঠী উদ্ধার করতে থাকে সুভা। এতদিন দূরে ছিল কোথায়, তামিম তাকে জড়িয়ে ধরবে তা নয়, উল্টো তাকে চিনতে পারল না। হাঁটতে হাঁটতে সুভা লক্ষ্য করে তার পিছনে আরো কিছু পায়ের কদম শোনা যাচ্ছে। সুভা জানে এগুলা কারা, তাই পাত্তা না দিয়ে হাঁটতে থাকে। পরক্ষণে হালকা মিউজিক বেজে ওঠে আর তামিম সুভার পাশাপাশি হাঁটতে থাকে। তামিমকে দেখা মাত্র সুভা হাঁটার গতি বাড়িয়ে দেয়। কিন্তু কি লাভ? তামিম তো তামিমই, নোবেলপ্রাপ্ত বেহায়াসামি। আমি প্রেমিক। হ্যাঁ? আমি কবি। কবে হলেন? তুমি সিরিয়াস মেয়ে বেজায় রাখি। ভালো তো, আমি বিড়িখোর। সবাই জানে। আমি আড্ডাবাজ। এ আর নতুন কি? পড়াশোনা তোমার কাজ। করতে দিয়েছেন? তোমার প্রিয় বিড়াল ছানা। নিয়া তো দেননি। আমার প্রিয় কুকুর। যে স্বভাবের সাথে মিল রয়েছে। তোমার প্রিয় পাহাড়ি ঝর্ণা। নিয়ে তো যাননি। আমার প্রিয় পুকুর। ডুবে মরুন। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা। কোথায়? বলো তুমি এবার কি আমার প্রেমিকা হবা? গোলাপ ফুলের জায়গায় জবা কেন? সূর্যমুখী দিলেও আপনার প্রেমিকা হব না আর। সুভা আবারও রাগ করে চলে যেতে থাকে। তামিম আর 1 সেকেন্ডও দেরি করে না। সুভার হাত শক্ত করে ধরে সামনে দাঁড় করায়। বৃষ্টিতে তামিম সুভা ভিজে একাকার। পরক্ষণে তামিম তার জ্যাকেট খুলে সুভার মাথায় ধরে। খানিকটা আশিকি টু মুভির সিনের মতো। বৃষ্টিতে জ্যাকেট মাথায় ধরে তামিম সুভা ভিতরে। ভালোবাসি সকাল। সুভার কথা না বাড়িয়ে তামিমকে জড়িয়ে ধরে। 2টি বছর তারা একে অপরের থেকে দূরে ছিল। তামিমও জড়িয়ে ধরে সুভাকে। তামিম, জি পড়ি। আপনি আমাকে কেন খুঁজে বের করলেন না? ব্রেন আউট হয়ে গেছিল সোনা। তুমি নাই, ব্রেনও নাই। ওটা এমনিতেও ছিল না। শয়তান সিমরে। শয়তান সরকার। তামিম সুভাকে ছেড়ে এদিক ওদিক দেখতে থাকে। আমি তো এখানে চিপাগুলি ছাড়া কিছু দেখতে পাচ্ছি না শোভা। আপনি কি অন্য কিছু খুঁজছেন? তামিম খপ করে সুভার হাত ধরে ফেলে। আয় চিপায় যাই। কি? আয় জলদি। আরে আমার হাত ছাড়েন ভাই। এমন করিস না বোন, আমার তো আর সইতেছে না। আপনি আমার হাত ছাড়েন ভাই। স্বামী ডাকলে যেতে হয়।
তাই বলে চিপায়? আয় জলদি। আপনি আমার হাত ছাড়েন। তামিম সুভা পানির মধ্যে দাঁড়িয়ে একজন আরেকজনের হাত ধরে টানাটানি করতে থাকে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে কিন্ডার গার্ডেনে পড়া ছেলে মেয়ে। বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। এরা যে কোনোদিনও মানুষ হবে না বারবার প্রমাণিত হয়। 16 বছর পর এক থাপ্পড়ে তোর 64টা দাঁত ফেলে দেব। আমি জানতাম তুই এর মাঝে কথা বলবি, তাই তোরটাও ধরে রেখেছি। তুর্য আর কোনো কথা না বলে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকে। পাশে তার ছোট বোন স্নিগ্ধা, তার পিছনে তাদের চেলাপেলা। আব্বাজান কিভাবে এত ডেঞ্জারাস মহিলা বিয়ে করলো? কিরে, কি বলি তুই? কিছু না আম্মা। মাত্র শুনলাম। এইভাবে আপনি প্রধানমন্ত্রীর ছেলেকে কান ধরে দাঁড় করাইয়া আছেন। আমার আব্বাজানের তো ইজ্জত আছে আম্মা। সেটা মারামারি করার আগে মনে ছিল না? আজকে তোর আব্বাজান আসুক। অনেকক্ষণ আগেই আসছে। তুর্য ইশারা করে দেখায় তার পিছনে তামিম এবং তানভীর সরকার দাঁড়ানো। সুভা পেছনে ঘুরেই হাতে থাকা বেলুনটা সার্ভেন্টদের দিয়ে দেয়। কি ব্যাপার গিন্নি, এত রেগে আছেন কেন? সেটা আপনার ছেলেকে বোঝান তামিম। 2 দিন পর পর ওর মারামারির খবর আসে। এভাবে আর কত বড় হচ্ছে তো। তামিম এসে সুভার সামনে দাঁড়ায়, তার কপালে থাকা চুলগুলো সরিয়ে ফেলে। আমি বোঝাচ্ছি, আপনি চিন্তামুক্ত থাকেন। আমি চাই না তোর যদি দ্বিতীয় তামিম সরকার হোক। হবে না, ভরসা রাখেন। সুভা আর কিছু না বলে মেয়েকে সাথে নিয়ে অন্দরমহলে চলে যায়। তামিম এবং তানভীর সরকার এসে তুর্যের সামনে দাঁড়ায়। কেন মেরেছেন তুর্য? আপনাকে নিয়ে কথা বলছে আব্বাজান। যেই বলবো তাকেই মারবেন? নির্ভর করে কাকে নিয়ে বলছে। আপনাকে নিয়ে বললে 100% মরবে, এটা শিওর আব্বা। তুর্য আর কিছু না বলে চুপচাপ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে যেতে থাকে। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পানে, যেন তামিম সরকার এবং তানভীর সরকারের মিলিত তৈরি। কি ভাবছেন তামিম? আব্বাজান, ওর মাঝে আমি নিজেকে দেখতে পাই। আরে আমি নিজেকে তামিম এবং তানভীর চুপচাপ দাঁড়িয়ে থাকে। সরকার বাড়ির বড় ছেলে তুর্য সরকার তামিম সরকারের জান বলা চলে, কিন্তু দিন দিন তার বেপরোয়া গতি তাকে তামিমের থেকে ভয়ঙ্কর করে দিচ্ছে। সময় চলতে থাকে সময়ের গতিতে। সময়ের সাথে সবকিছু পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি তুর্যের তামিমের প্রতি ভালোবাসা। দিন যাচ্ছে এবং বাবার প্রতি তার পাগলামো বাড়ছে। পাপা মেরি জান হারদম রাখনা। ভাই, মোটুর ডাক শুনে 27 বছর বয়সী তুর্য রিভলভার মোছা বন্ধ করে দেয়। মাল রেডি। তুর্য উঠে চেয়ারে বাঁধা লোকটার পানে তাকায়। আমার আব্বা আমার জান, তার ক্ষতি যে করতে চাইবে তার জীবন আমি বরবাদ কইরা দেব। এ মুখো দাটা দে তো।